1 জানুয়ারি 2024 থেকে আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে থাকছে ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি, পুলিশ কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এএনএম এবং প্রাইমারি প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 1 জানুয়ারি থেকে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্র এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের নামটাকে এনরোলমেন্ট করে নাও। আগামী 1 জানুয়ারি থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। ফিজ খুবই কম। আমাদের যেহেতু কোর্সটি রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোর্স, টোটাল 12 মাস কোর্স করতে পারবে। টোটাল পেমেন্ট করতে হবে তোমাদেরকে 1000 টাকা। টোটাল পেমেন্ট হচ্ছে 1 বছরে তোমাদের 1000 টাকা মাত্র পেমেন্ট করতে হবে, খুবই কম। মান্থলি হিসাব করতে গেলে 85 টাকা করে পড়ে, ঠিক আছে? মান্থলি 85 টাকা করে, শুধুমাত্র 1 বছরে 1000 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে 4 মাসে। 4 মাসে পেমেন্ট করতে হবে 250 করে, তারপরে বাকি মাসগুলো তোমরা ফ্রিতে ক্লাস করতে পারবে। এখানে তোমরা যদি প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নাও তাহলে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে, মানে শুধুমাত্র 1000 টাকা পেমেন্ট করলে কিন্তু দুটো মানে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। প্রতি মাসে 250 টাকা করে 4 বার পেমেন্ট করবে, তাহলে 1000 টাকা হয়ে গেল। আপার প্রাইমারি এবং প্রাইমারি দুটোই প্রিপারেশন নিতে পারবে। আর কম্বাইন্ডের জন্য মানে কি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, জিএনএম, এএনএম যেটাই করতে চাও না কেন, বা তুমি যদি চাও যে সবগুলো করতে চাই, তবুও তোমার একই ফিজে হয়ে যাবে। 250 টাকা করে পেমেন্ট করতে হবে 4 মাস, অর্থাৎ 1000 টাকা। তাহলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে দুটো আমাদের কোর্স, একটা প্রাইমারি একটা কম্বাইন্ড। প্রাইমারিতে ভর্তি হলে আপার প্রাইমারি এবং প্রাইমারি পেয়ে যাবে, আর কম্বাইন্ডে ভর্তি হলে সমস্ত এক্সামের প্রিপারেশন পাবে শুধুমাত্র মাসে 85 টাকা করে ফিস দিয়ে। এত কম টাকায় তোমাদের সুবিধা দেওয়া হচ্ছে। দেরি না করে অবশ্যই নিজের নামটাকে এনরোলমেন্ট করে নাও। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, আমি নাম্বারটা আবার বলছি, নোট করো। নাম্বারটা হচ্ছে কি 9647300217। এখানে আমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকবেন, তারা কিন্তু তোমাদের ক্লাস করাবেন। তোমাদের ক্লাস হবে টিচমিন্ট অ্যাপে, রেগুলার ক্লাস হবে, তোমাদের লাইভ ক্লাস, তোমরা পার্টিসিপেট করবে। আর পিডিএফ তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করা হবে, যেটা তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। থ্যাংক ইউ। চলো ফার্স্ট কোশ্চেন দেখো। তাহলে প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে আমাদেরকে বুঝতে হবে। তো তোমরা অনেকেই বলছো যে প্রশ্ন অনেক টাফ এসছে। সত্যি পরীক্ষায় প্রশ্নটা টাফ এসছে, কিন্তু অতটা টাফ আসেনি যে তোমরা পাস করতে পারবে না। একটু বুঝতে হবে। আমি বারবার বলেছি আগামী দিনে যে টেটগুলো হবে কিন্তু সেই টেটগুলো এমসিকিউ প্র্যাকটিস করে হবে না। তোমাদেরকে থিওরি ভালো করে জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তবে কিন্তু পরীক্ষায় তোমরা করতে পারবে। দেখো আমি কিন্তু তোমাদের সবকিছু ক্লাস করিয়েছিলাম, তো একটু যদি বুঝে পড়তে তাহলে কিন্তু আনসারটা ইজিলি করতে পারতে। ভালো করে দেখো এখানে যে 1 নাম্বার কোশ্চেনটা ছিল, এখানে কি বলা হয়েছে দেখো কি বলা হয়েছে। তাহলে বলা হয়েছে একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনন খুলছে এবং পুনন জোড়া লাগাচ্ছে। নিম্নের 4টি শিখন তথ্যের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? যদি ভালো করে প্রশ্নটা দেখো, এখানে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে একটা বন্দুক আছে, ঠিক আছে, একটা বন্দুক। তো বন্দুকটা কি করছে, বারবার খুলছে এবং বারবার লাগানোর চেষ্টা করছে। কেন খুলছে বারবার লাগাচ্ছে? কারণটা হচ্ছে সে বারবার লাগাতে গিয়ে পারছে না, ভুল হচ্ছে। সে বারবার চেষ্টা করছে, এক সময় গিয়ে সে সঠিকটা করতে পারলো। তার মানে কি থর্নডাইকের যেটা সংযোজনবাদ রয়েছে সেখানে আমাদের যে থিওরি, সে থিওরিটার নাম কি? সে থিওরিটার নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। মানে বারবার চেষ্টা করব ভুল হবে, চেষ্টা করব ভুল হবে, এর মাধ্যমে শিখবো। এটাকে বলছে বারবার করা। তাহলে এখানে অপশন এ একদম কারেক্ট। এবার দেখো প্যাভলভ কি বলেছেন? প্যাভলভ বলেছেন স্টিমুলাস এবং রেসপন্সের কথা, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার কথা বলেছেন। তো এখানে কি উদ্দীপক বা প্রতিক্রিয়ার কথা একটা বার বলেছে? কখনোই বলেনি। তাহলে অপশন বি হবে না। ওকে, তাহলে অপশন যখন 2 হবে না তখন তো আমি অপশন এলিমিনেট করতে পারবো। এখানে অপশন 2 আছে, এটা বাদ দিয়ে দিলাম। আবার অপশন এখানে দেখো 2 আছে, এটাও বাদ দিয়ে দিলাম। এবার থেকে গেল অপশন 3 এবং অপশন 4 আমার কাছে। দেখো স্কিনার কি বলেছেন? স্কিনার বলেছেন এখানে রিইনফোর্সমেন্টের কথা। তোমরা প্রত্যেকেই জানো স্কিনার বলেছেন রিইনফোর্সমেন্ট, তাই না, উদ্দীপনার কথা বলেছেন। এখানে কি ওই বাচ্চাটিকে কোনো উদ্দীপনা বা রিইনফোর্সমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে? একদম বলা হয়নি। তাহলে এখানে আমাদের স্কিনারও হবে না। এখানে তাহলে আমরা কোনটা পাবো? এখানে পাচ্ছি থর্নডাইক এবং কফকা এবং কোহলার। কফকা এবং কোহলার কেন হলো? তো
তোমরা ভালো করে জানো শিম্পাঞ্জি নামে কি ছিল একটা, বলো। শিম্পাঞ্জি নামে একটা বন মানুষ ছিল, তাকে কি করা হয়েছিল, গেটে বন্দি করা হয়েছিল, তার গেটের বাইরে তাকে কলা দেওয়া হয়েছিল, তারপর তার পাশে একটা ছড়ি রাখা হয়েছিল, যার ফলে যাতে সে সেই ছড়ি দিয়ে সে কলাগুলোকে টেনে খেতে পারে। সে বারবার চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে, একসময় সে কিন্তু সঠিক চেষ্টাটা করতে পেরেছে। তাহলে এখানে আমরা বুঝলাম যে থর্নডাইক এবং কোহলার বা কফকা এই দুজন মনোবিজ্ঞানী তারা কিন্তু বারবার চেষ্টা, বারবার ভুলের কথা কিন্তু বলেছিল। এগুলো কিন্তু কোনো এমসিকিউ প্র্যাকটিস করে পাবে না, এগুলো নিজের কনসেপ্ট বিল্ড আপ না হলে হবে না। তাহলে এখানে আমার অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। এটা একদম শিওর, এখানে কিন্তু 1 নাম্বার তোমরা পাবে। এটার এই প্রশ্নের আনসার কখনো দ্বিমত হবে না, পর্ষদ এটাই নেবে। ঠিক আছে, যারা এটা করেছো একদম কারেক্ট করেছো। দেখো নেক্সট কোশ্চেন, দেখো খুব সুন্দর কোশ্চেন এসছে, সব কমন। এই প্রশ্নটাও আমি তোমাদেরকে প্র্যাকটিস করেছিলাম, তার প্রমাণ আমি দিচ্ছি। দেখো আমি মিথ্যা বলছি না, তোমাদেরকে সব ক্লাস করিয়েছিলাম, কিন্তু তোমরা ক্লাসগুলো না করে তোমরা শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে বলে আজকে এই অবস্থা। দেখো এটা এখানে কি বলছে ভালো করে দেখো, এখানে বলছে স্কিমা জিনিসটা কি আমরা আগে বুঝে নিব। দেখো স্কিমা জিনিসটা কি আমরা যদি দেখি তাহলে কিন্তু ইজিলি ক্লিয়ার করতে পারবো। দেখো কি বলছে, নতুন তথ্য অন্তর্ভুক্তিকরণের জন্য বিদ্যমান মানসিক কাঠামোর প্রাসঙ্গিক পরিমার্জন, চিন্তার একটি সাংগঠনিক নিদর্শন, অভিযোজন বা সংগতি বিধানের মাধ্যমে জ্ঞানমূলক ভারসাম্য অর্জন, আর বিদ্যমান মানসিক কাঠামোর নতুন তথ্যের স্থাপন। বোঝা গেছে? তাহলে স্কিমাটা দেখো আমি যখন পড়িয়েছিলাম তখন ভালো করে বলেছিলাম। ভালো করে দেখো, দেখো স্কিমাটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি বারবার বলেছি পিডিএফ পড়ে কিন্তু আর টেট পাস করা যাবে না, ক্লাসগুলো করতে হবে। যখন আমি পড়িয়েছিলাম বলেছিলাম স্কিমার উদ্ভাবক হচ্ছেন কে বার্টলেট বলেছিলাম। স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন, যেটা কিন্তু অপশনে কিন্তু আমাদের ছিল, অপশনে কিন্তু এটা ছিল। জীবনব্যাপী ব্যক্তির স্কিমা সম্প্রসারিত হতে থাকে। স্কিমার সম্প্রসারণের দুটি প্রক্রিয়া রয়েছে, অভিযোজন এবং সাংগঠনিকরণ। এগুলো পরে ডিটেলসে জানবো, কিন্তু প্রশ্নের আনসারটা আমার এখানেই তো লুকে আছে। স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের সংগঠন বা একক সংগঠন, বা যেটাকে বলছে মানে এক জায়গায় অর্গানাইজ করা, মানে অনেকগুলো তথ্যগুলোকে একসঙ্গে জড়ো করাকে বলছে স্কিমা। দেখো কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের একক সংগঠন। চলো অপশানে দেখো, দেখো এখানে অপশান যদি বি দেখো, অপশান নাম্বার বি দেখো, চিন্তার একটি সংগঠিত নিদর্শন। সংগঠিত মানে কি? সংগঠন করা। দেখো অর্গানাইজ, বারবার দেখো ভালো করে, অ্যান অর্গানাইজ প্যাটার্ন অফ দ্য থট। যখন আমাদের বিভিন্ন চিন্তাগুলো রয়েছে, বিভিন্ন ধারণাগুলো রয়েছে, বিভিন্ন জ্ঞানগুলো রয়েছে, সেগুলো যখন আমরা সংগঠন করি, একক সংগঠন মানে একত্রিত করি, তাকেই বলছি স্কিমা। অর্থাৎ চিন্তার একটি সংগঠিত নিদর্শন। সংগঠিত মানে কি? সংগঠন করা, একত্রিত করা। সব কিছু তো পিডিএফে লেখা থাকে না, সেই জন্য বলি ক্লাসগুলো বারবার করতে। আমি অনেক কথা বলি, সেইগুলো থেকেই প্রশ্ন পরীক্ষা আসে। তাহলে চিন্তার একটি সংগঠিত নিদর্শন, এখান থেকে তাহলে এই স্কিমাটা এটা চলে আসলো। এ হচ্ছে 2, ক্লিয়ার হচ্ছে? এ হবে 2। এবার চলে আসো আত্মীকরণ। আত্মীকরণকে ইংরেজিতে কি বলা হয়? দেখো আত্মীকরণকে ইংরেজিতে বলছে কি? অ্যাসিমিলেশন। এবার অ্যাসিমিলেশন জিনিসটা পড়ে নাও, দেখো পেয়ে যাবা। দেখো এখানে বলছে অ্যাসিমিলেশনটা পড়ো। বলছে আত্মীকরণ হলো কোনো জ্ঞানমূলক সংগঠনের মধ্যে নতুন চিন্তা, ধারণা বা ভাবের সংযোজন। ক্লিয়ার? অর্থাৎ আমার মধ্যে কোনো একটা জ্ঞান আছে, আমি কিভাবে বাইক চালাতে হয় জানি, কিন্তু কিভাবে আরও সুন্দরভাবে বাইক চালাতে হয় সেটা আমি অন্যজনের কাছে শিখলাম। মানে আমার মধ্যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটাকে আরও সুন্দর করার জন্য আমি কিছু অ্যাড করলাম। সেই অ্যাড করাটাকে কি বলছে? আত্মীকরণ বা অ্যাসিমিলেশন বলছে। অর্থাৎ আত্মীকরণ হলো কোনো জ্ঞানমূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য বা চিন্তা, ধারণা, ভাবের সংযোজন, এটাকে বলছে কি? আত্মীকরণ। চলো অপশানে দেখো, ভালো করে দেখো। এখানে যদি অপশান নাম্বার ডিটা দেখো কি বলছে? বিদ্যমান মানসিক কাঠামোর নতুন তথ্যের স্থাপন। ইংরেজিতে দেখো ফিটিং এ নিউ ইনফরমেশন ইনটু এক্সিস্টিং মেন্টাল সাকসেস। মানে আমি কি বললাম? আমি বাইক চালাতে জানি, আমি আরও সুন্দরভাবে বাইক চালানোর জন্য আরও কিছু শিখলাম। মানে এখানে বলছে ফিটিং এ নিউ ইনফরমেশন, মানে আমি নতুন কিছু জানলাম বা শিখলাম, বা নতুন কিছু সংযুক্ত করলাম। ফিটিং মানে সংযুক্ত করা, সংযুক্ত করলাম কি? নতুন ইনফরমেশান। কিসের সঙ্গে? যেটা আমি জানি তার সঙ্গে, অর্থাৎ এক্সিস্টিং মেন্টাল
স্ট্রাকচার মানে অলরেডি যেটা আমার জানা আছে তার সঙ্গে আমি নতুন কিছুকে সংযোজন করলাম, এটাকে কি বলছি? অ্যাসিমিলেশন। তাহলে অপশন নাম্বার কি হবে? এইটা হবে। তাহলে অপশন নাম্বার এটার সঙ্গে এটা পেলাম, তাহলে তো আমরা অপশন ইজিলি করতে পারবো। এ হচ্ছে 2, তাহলে দেখো এখানে চলে আসো, এবার অপশানগুলো টেস্ট করো। দেখো দুটো জানলে আমার হয়ে যাবে। বলছে এ হচ্ছে 2, এ হচ্ছে 2, এ হচ্ছে 2 মানে এ 1, এটা কেটে দাও। এ হচ্ছে 4, এটা কেটে দাও। এবার অপশান সি ডি পেয়েছি। এবার দেখো এটা হবে কি? বি হবে 4, বি 4, বি দেখো দুটোতে 4 আছে, তার মানে আমাকে আবার এগোতে হবে। এবার সি এ যাবো সহযোজন। সহযোজন কাকে বলে একটু পড়ে নিই, তাহলে কিন্তু ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। দেখো সহযোজন কাকে বলে বোঝো। সহযোজন বলতে বোঝাচ্ছে সহযোজন হলো নতুন তথ্য বা চিন্তা ভাব ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে, বোঝা গেল? বলছে প্রয়োজন মতো পরিবর্তন করে যুক্ত করা। আমি যখন অ্যাসিমিলেশন পড়লাম সেখানে কিন্তু ডাইরেক্টলি অ্যাড করেছি, কিন্তু আমি পরিবর্তন করিনি, কিন্তু সহযোজনের ক্ষেত্রে পরিবর্তনের কথা বলেছে। চলো অপশন দেখো এবার। দেখো অপশন এতে কি বলছে? নতুন তথ্য অন্তর্ভুক্তিকরণ, মানে নতুন তথ্য আমি অন্তর্ভুক্তি করেছি যার জন্য বিদ্যমান মানসিক কাঠামোর প্রাসঙ্গিক পরিমার্জন মানে কি? পরিবর্তন করা। মানে আমি যেটা জানি নতুন কিছু নিলাম, তারপরে দুটোকে একসঙ্গে মিক্সড করে কিছু আমি পরিবর্তন করলাম, মডিফাই করলাম। দেখো মডিফাই করা আছে, এই কথাগুলো আমি ক্লাস করার সময় বারবার বলি, মডিফাই। সেই কথাগুলো যদি মন দিয়ে শুনতে, তাহলে পরীক্ষায় আজকে তোমাদের এরকম অবস্থা হতো না, ঠিক আছে? আর তোমরা ভাবছো যে 2 মাস আগে ভর্তি হবো তারপরে পড়াশোনা করব, কখনো টেট পাস করার যাবে না, বুঝতে পেরেছো? আমাদের 1 জানুয়ারি থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। মান্থলি ফিজ, তোমাদের মান্থলি ফিজ থাকছে মাত্র 85 টাকা। মান্থলি ফিজ থাকছে মাত্র 85 টাকা। তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্লাস করো, কারণ ডিসেম্বরে আবার টেট পরীক্ষা হবে, পর্ষদ সভাপতি বলে দিয়েছে। তাই 1 বছর ভালো করে প্রিপারেশন নাও, আশা করছি প্রত্যেকে ভালো পরীক্ষা হবে। কোশ্চিন খুবই ভালো ছিল, কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা ভালো করে নিতে হবে, বোঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে বলা হয়েছে কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান নাম্বার যেটা সি হয়েছিল, এই যে সহযোজন, সেটা হবে কি আমাদের অপশান নাম্বার এ। ইজিলি পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে অপশান 3 আছে, তাহলে এটা তো আমার হবে না, এটা বাদ চলে গেল। ইজিলি অপশান সি আনসার করতে পারবো তো। আবার দেখো এখানে বলছে কি সাম্য ব্যবস্থা মানে কি? ভারসাম্য বজায় রাখা, যেটাকে আমরা ইংরেজিতে বলছে ইকুইলিব্রিয়াম। এটাও আমার নোটসে আছে, আমি পড়িয়েছিলাম। তাহলে ইজিলি বলতে পারবো, দেখো এখানে ভারসাম্য কথাটি উল্লেখই আছে। সাম্য ব্যবস্থা মানে ভারসাম্য, আর এখানে ভারসাম্য উল্লেখ আছে। তাহলে আমি কিন্তু চোখ কান বন্ধ করে অপশান নাম্বার সি কে আনসার করতে পারবো। এখানে তো একটু কঠিন ছিল না প্রশ্ন। তোমরা একজন টিচার হবে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতেই হবে। ওই যে এমসিকিউ প্র্যাকটিস করে গেলাম আর রাইট মেরে চলে আসলাম, ওই দিন চলে গেছে, ঠিক আছে? কম্পিটিশন বাড়ছে, পড়াশোনার লেভেলটাকেও বাড়াতে হবে। তাহলে এখানে অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। তারপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কী বলেছে ভালো করে দেখো। বলছে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতা। যখন কোনো একটা শিশু নিজেকে ছাড়া অন্যজনকে নিয়ে ভাবতে পারে না, তাকে কি বলা হয়? আমি বারবার বলেছি এই কথাটা, এটা পিয়াজের ধারণা। পিয়াজে বলেছেন ইগোসেন্ট্রিজম। আমি বারবার ক্লাস করার সময় বলি, ইগোসেন্ট্রিজম মানে যখন শিশু নিজেকে ছাড়া অন্যজনকে ভাবে না, অন্যজনকে প্রাধান্য দেয় না, সেটাকে কি বলছে? আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম। এই কথাটা হচ্ছে অপশন নাম্বার সি। আমি বারবার পড়িয়েছি, দেখো নোটসও দেওয়া আছে তোমাদের, দেখো ভালো করে দেখো। বলছে আত্মকেন্দ্রিকতা, শিশু নিজের জগতে বাস করে এবং নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকে, অন্যের অস্তিত্ব সম্পর্কে সে সচেতন থাকে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? যখন কোনো একটা শিশু শুধু নিজেকে নিয়ে ভাবে, অন্যের কোনো মতামতকে প্রাধান্য দেয় না, সে যেটা ভাবে সেটাই করে, সেটাকে বলবো আমরা কি? আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম। এটাও প্রশ্ন কমন এসছে। কোনটা কমন আসেনি পরীক্ষায় তোমাদেরকে আমি দেখাচ্ছি, সবগুলো কমন এসছে পরীক্ষায়। চলো দেখো বাকিগুলো। তারপর নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে মূল্যায়ন সম্পর্কে, অর্থাৎ কি ইভ্যালুয়েশন। বলছে মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? বলছে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষা ও সহশিক্ষা সংক্রান্ত উভয় দিকগুলিকে যাচাই করে। ইংরেজিতে যদি দেখো টার্মটা তাহলে বুঝতে পারবে। বলছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কভার উইথ স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক অ্যাসপেক্ট অফ দ্য স্টুডেন্ট। দেখো সেম টু সেম কমন। দেখো আমি কোশ্চেন দেখাচ্ছি, আমি প্র্যাকটিস করিয়েছি তোমাদের। দেখো
তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি। দ্য টার্ম হচ্ছে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইমপ্লাই ফর, অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কিসের উপরে গুরুত্ব দেয়। দেখো অপশান সি হয়েছিল আমার আনসার। আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম যে ইভ্যালুয়েশন অফ দ্য স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক অ্যাসপেক্ট অফ দ্য পিউপিল গ্রোথ। পেয়েছো? প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে করিয়েছিলাম, কিন্তু তোমরা ভালো করে যদি ক্লাসগুলো করতে সবাই কিন্তু ভালো করে কোয়ালিফাই করতে। তাহলে অপশান এ কিন্তু একদম কারেক্ট আছে। বাকিগুলো দেখো। তারপর দেখো নেক্সট অপশানটা কী আছে, দেখো 3 নম্বর অপশানে কী আছে বলছে, বি নম্বর অপশানে বলছে ডায়াগনস্টিক টেস্ট ইজ রিলেটেড টু রিমিডিয়েশন। মানে যেটা আমরা সংশোধনীমূলক শিক্ষা বলি বা রিমিডি ক্লাস বলি, সেখানে তো ডায়াগনস্টিক টেস্ট রয়েছে। এটাও বারবার ক্লাস করিয়েছি, দেখে নাও। দেখো এখানে কি রয়েছে, এটা তো রিমিডিয়াল ক্লাসের নোটস তোমাদেরকে দিয়েছিলাম, তাই না? এই রিমিডিয়াল ক্লাসের নোটস তোমাদেরকে দিয়েছি বা ক্লাস করিয়েছি। দেখো এখানে কি বলছে, দ্য প্রসেস অফ দ্য রিমিডিয়াল টিচিং। সেকেন্ড অপশান দেখো ডায়াগনস্টিক আছে, ডায়াগনস্টিক টেস্ট রিলেটেড টু স্পেসিফিক এরিয়া। প্রত্যেকটা লাইন কিন্তু আমার নোটস থেকে এসছে, কোনটা আসেনি, সবগুলো এসেছে। জাস্ট ওয়েট করো, আমি সব দেখিয়ে দিচ্ছি। পড়তে হবে ভালো করে, এমসিকিউ শুধু প্র্যাকটিস করলে হবে না, পড়তে হবে, ভালো করে পড়তে হবে। আর আমি যখন ক্লাসে যে কথাগুলো বলি বারবার শুনতে হবে, তবে কিন্তু পরীক্ষায় পারবে। আমি বলেছি না, দেখো প্রত্যেকটা আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। তারপর দেখো, তারপর অপশান নাম্বার 4-এ চলে আসো। তুমি ধরো জানো না, অপশান নাম্বার 4 বলছে সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ টুল অফ দ্য ইভ্যালুয়েশন ইউজ বাই দ্য টিচার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনস্ট্রাকশনাল প্রসেস। অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্টটা কখন করা হয়, কোনো একটা মানে সেশনের পরে, মানে এন্ড অফ দ্য সেশন। দেখো সেম টু সেম মিলে যাবে, আমি যেটা করিয়েছি। পিডিএফটা জাস্ট পড়ো। বলা হয়েছে কি দিস ইজ ক্যারিড আউট দ্য এন্ড অফ দ্য কোর্স বা এন্ড অফ দ্য সেশন, মিলেছে? তাহলে সামেটিভ অ্যাসেসমেন্টটা কিন্তু সবার শেষে করা হয়, সবই হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে থেকে গেল কি আমাদের অপশান নাম্বার সি। তাহলে অপশান নাম্বার সি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। কারণটা কি, যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। এটা তো ভুল, কারণ আমরা জানি ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে আমাদের ক্লাস চলাকালীন শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করে, এটা আমরা প্রত্যেকে জানি। তো এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি। বোঝা গেছে? যারা নতুন তারা যদি ভালো করে একটু ক্লাসগুলো করতে, তবুও কিন্তু ইজিলি তোমরা প্রত্যেকটা আনসার করতে পারতে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হবে একদম কারেক্ট আনসার, কোনো ভুল নেই। ওকে, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন ভালো করে দেখো, বলছে নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়। নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়। মানসিক বয়স, সময়গত বয়স, দৈহিক উচ্চতা আর বুদ্ধাঙ্ক। এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, বুদ্ধাঙ্ক, বা যেটা আমরা বলি ইন্টেলিজেন্স। প্রমাণ, আমি প্রমাণ ছাড়া তো কথা বলি না, আর তোমাদেরকে আমি ক্লাসে করিয়েছি, দেখে নাও। দেখো দেখো বুদ্ধির চ্যাপ্টারটা যদি তোমরা একটু পড়তে ভালো করে, দেখো বুদ্ধির চ্যাপ্টার আমি পড়তে বলেছিলাম, বুদ্ধির চ্যাপ্টার যদি একটু আমার নোটসটা ভালো করে পড়তে, তাহলে তোমরা দেখতে পাবে বলা হয়েছে যে বুদ্ধির বিভিন্ন স্তরে, কি বলা হয়েছে, যে বুদ্ধির বিভিন্ন স্তরে বুদ্ধির বিকাশের হার বিভিন্ন হয়। প্রথম 5 বছর বুদ্ধির বিকাশ দ্রুত ঘটে, 5 থেকে 10 বছর বুদ্ধির বিকাশ সামান্য হলেও কমে যায়, আবার 11 থেকে 15 বছর একটা সময় পর্যন্ত বুদ্ধির আর বিকাশ আবার দ্রুত হয়। বোঝা গেল? আর 15 থেকে 20 বছর বুদ্ধির আর বিকাশ ঘটে না, আর ঘটে না, ঠিক আছে, ঘটো না, ঠিক আছে। কি বলছে ভালো করে দেখো, বলা হয়েছে প্রথম 5 বছর বুদ্ধি দ্রুত ঘটে, মানে একটা শিশু জন্মাবার থেকে তার 5 বছর পর্যন্ত বুদ্ধি কিন্তু দ্রুত হারে বিকাশ হয়। 5 থেকে 10 বছর পর্যন্ত বুদ্ধির বিকাশ সামান্য হলেও কমতে শুরু করে, আবার 11 থেকে 15 বছর বুদ্ধি আবার দ্রুত বিকাশ পায়। 15 থেকে 20 বছর আর বুদ্ধির বিকাশ ঘটে না, 20 থেকে 45 বছর বুদ্ধি কিন্তু ধীরে ধীরে আবার কমতে শুরু করে। তাহলে প্রশ্নে বলা হয়েছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিচের কোনটি স্থির থাকে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, জিনিসটা বোঝো প্রশ্নটা কি বলেছে। তাহলে একটা নির্দিষ্ট, একটা সার্টেন টাইম অফ পিরিয়ড বা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, সেটা বলতে বোঝাচ্ছে একটা সঠিক বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিচের কোনটি স্ট্যাগনেন্ট থাকে বা স্থির থাকে, সেটা হবে কি বুদ্ধি। বুদ্ধি কিন্তু একটা সময় গিয়ে আর পরিবর্তন হয় না। এটাকে কি বলছে, কি বলছে, অপশন নাম্বার সি। বোঝা গেল? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, বুদ্ধাঙ্ক বা বুদ্ধি। এবার যদি পৌঁছদ আনসার নিতে পারে দৈহিক উচ্চতা, নিতেই পারে, কারণ দৈহিক উচ্চতাও স্ট্যাগনেন্ট হয়ে যায়, আর কমে না, বাড়ে না। কিন্তু আমার যতটা মনে হচ্ছে 75% আনসার হওয়ার চান্স রয়েছে বুদ্ধি, আর 25% হতে পারে দৈহিক উচ্চতা। কিন্তু বেশিরভাগ আমার বুদ্ধাঙ্কর দিকে যাবে,
কারণ পেডাগজিক্যাল কোশ্চেন বুদ্ধি একটা চ্যাপ্টার রয়েছে, দৈহিক উচ্চতা এইভাবে দেবে না, কারণ প্রশ্নগুলো সবসময় তো ক্রিটিক্যাল হয়, আনসারটাও ক্রিটিক্যাল হবে। সেই হিসাবে তোমরা যদি ভাবো তাহলে আনসার কিন্তু অপশন নাম্বার সি হতে পারে। ওকে, তাহলে এখানে কিন্তু 75% বুদ্ধাঙ্কই হবে আনসার। এবার জানি না পরিষদ কী করবে, তাই এখানে আমরা বুদ্ধাঙ্কটাকে এখন মেনে চলবো সঠিকভাবে, ঠিক আছে। তারপর দেখো, এটা তো পেডাগজিক্যাল কোশ্চেন, এটা উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাকে করতে হবে, নিজের বুদ্ধি দিয়ে করতে হবে। এটা বলছে নিচের উক্তিগুলির কোনটি পেডাগজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয় বলেছে। পেডাগজি শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে যুক্ত, অবশ্যই শিক্ষার্থীর চাহিদার সঙ্গে যুক্ত। অপশন বি বলছে পেডাগজি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতে উদাসীন। তাহলে পেডাগজিগুলো কি আমাদের যে কালচার, আমাদের যে এনভায়রনমেন্ট, সেগুলোকে কি উপেক্ষা করে? কখনোই না। আমি যখন ক্লাস করিয়েছিলাম বারবার বলতাম, যখন কোনো ডাইভার্স ক্লাসরুম থেকে কোনো শিক্ষার্থী আমাদের ক্লাসরুমে আসবে, তখন প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থীর কালচারকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থীর সমাজ, তার ব্যাকগ্রাউন্ডকে গুরুত্ব দিতে হবে। তাহলে এই কথাগুলো তো আমি বলতাম ক্লাসে, এই কথাগুলো থেকেই পরীক্ষা প্রশ্ন এসছে। অপশন সি, পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেডাগজি অবশ্যই পরিবর্তন হয়। আজকে একরকম পাঠ্যক্রম, কালকে যদি অন্যরকম পাঠ্যক্রম হয়, আমার পেডাগজি চেঞ্জ হবে। অপশন ডি বলছে পেডাগজি হলো প্রকৃতিগতভাবে বিবর্তনশীল বা পরিবর্তনশীল। সেম, কারণ পেডাগজি সবসময় কী হয়, চেঞ্জ হয়। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, 100% কারেক্টটা, ঠিক আছে, 100%। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চিন। 7 নম্বর কোশ্চিন বলছে ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি কি। ভালো করে ইংলিশটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে বলছে যে ব্লুমের ট্যাক্সোনমি যখন পড়িয়েছিলাম সেখানে বলা হয়েছিল অবজেক্ট অফ দ্য কগনিটিভ ডোমেন, কগনিটিভ ডোমেনের কথা বলেছে। আবার কি বলছে, রিপ্লেস করা হয়েছিল কাকে, রিপ্লেস কোনটার পরিবর্তে কোনটিকে নেওয়া হয়েছিল। বলছে দেখো, বলছে ইনক্লুড করা হয়েছে আর রিপ্লেস করা হয়েছে, মানে সংযুক্ত করা হয়েছে আর বাদ দেওয়া হয়েছে কোনটাকে। বলছে ক্রিয়েট অ্যান্ড সিনথেসিস। ভালো করে বোঝো, আগে ছিল সিনথেসিস, বোঝা গেল, সংযোজন করা, আর ক্রিয়েট মানে কি সংযোজন করা। বারবার ক্লাসে আমি পড়িয়েছিলাম না, মনে করো তো তোমরা, আমি বলেছিলাম একটা ঘরকে ছোট ছোট ইট দিয়ে যখন আমি একটা ঘর তৈরি করব সেটাকে বলবো আমরা সিনথেসিস, আর যখন বড় একটা ঘরকে আমি ভেঙে ফেলবো সেটাকে আমরা কি বলবো বলো, বিশ্লেষণ বলবো বলেছিলাম বা অ্যানালাইসিস বলেছিলাম। তাহলে এইগুলো হচ্ছে জিনিস যেগুলো আমি তোমাদেরকে কথাই বলি, সেগুলোই পরীক্ষা আছে। তাহলে এখানে আনসার হবে অপশন নাম্বার ডি, ক্রিয়েটিং অ্যান্ড সিনথেসিস। দেখে নাও, দেখো এই ছিল আমার ব্লুম ট্যাক্সোনমি নোটস, তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, এবার ক্লাসও করিয়েছিলাম। দেখো ঠিক এইখানে এসে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম না, যেটা হচ্ছিল কি, এটা ছিল ওল্ড আর এটা ছিল নিউ। ভালো করে দেখো, নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন। দেখো রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইসিস, ইভ্যালুয়েট, ক্রিয়েটিং। ভালো করে দেখো, এই যে সিনথেসিস, এই সিনথেসিসটা কোথায় গেছে, এই ক্রিয়েটে গেছে, আর এই ইভ্যালুয়েশনটা গেছে কোথায়, এই নিচের দিকে চলে এসছে। জিনিসটা বুঝে গেছে, মানে এইটা ওপরে চলে গেছে আর এইটা নিচের দিকে চলে গেছে। জিনিসটা বোঝো, এই সিনথেসিসের জায়গায় কি ব্যবহার করা হয়েছে, ক্রিয়েট, এই কথাটি কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা আমি কিন্তু বারবার যখন ক্লাস করিয়েছিলাম বারবার তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, কারণ পিডিএফে সব কিছু লেখা সম্ভব নয়। সম্ভব কি, কখনোই সম্ভব নয়। সেই জন্যই বলতাম যে ক্লাসগুলো মন দিয়ে করো, পিডিএফ পড়ে আর টেট পাস করতে পারবে না, ঠিক আছে, ক্লাস করতে হবে। তাহলে সিনথেসিস আগে ছিল, তার পরিবর্তে ক্রিয়েট করা হয়েছে, কারণ নতুন এটা, বোঝা গেল। তাহলে আনসার কী হবে, ক্রিয়েট আর সিনথেসিস, বোঝা গেল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে ক্রিয়েটিং এবং সিনথেসিস, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতি কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি যার উদাহরণ। ভালো করে বোঝো, এটি কিসের উদাহরণ, জিনিসটা বুঝতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলছে দেখো ভালো করে, যে ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটিকে আমরা কি বলবো, ইতিবাচক শাস্তি, নেতিবাচক শাস্তি, নেতিবাচক প্রবলক, আর পশ্চাৎবর্তী বাধা। ভালো করে দেখো, জিনিসটা বোঝো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি ইংরেজিতে টার্মটা দেখো, পজিটিভ রিইনফোর্সমেন্ট পানিশমেন্ট, নেগেটিভ পানিশমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, আর এটা হচ্ছে কি রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, ঠিক আছে। তো এটা সাধারণত স্মৃতির সঙ্গে যুক্ত,
ঠিক আছে, এটা সাধারণত আমাদের বিস্মৃতির সঙ্গে যুক্ত, ফরগেটিংয়ের সঙ্গে যুক্ত। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? অপশন নাম্বার বি, নেগেটিভ পানিশমেন্ট। তাহলে নেগেটিভ পানিশমেন্ট হবে এখানে আমাদের কারেক্ট আনসার। কেন নেগেটিভ পানিশমেন্ট হবে আমরা একটু দেখে নিই। ভালো করে দেখো, জিনিসটা ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে কি পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পজিটিভ পানিশমেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। যদি তোমরা নেগেটিভ পানিশমেন্টের ক্ষেত্রে দেখো তাহলে কি লেখা আছে দেখো, বলছে সামথিং ইজ রিমুভ, কিছুকে রিমুভ করা হয় কিসের কারণে? ডিসকর্স বিহেভিয়ার, মানে তোমার কোনো রকম অবাঞ্ছিত ব্যবহারের জন্য যখন কোনো কিছুকে কেটে নেওয়া হয়, রিমুভ করে নেওয়া হয়, সেটাকে বলছে নেগেটিভ পানিশমেন্ট। মানে কি, তুমি কাজটা ঠিক সময়ে করতে পারোনি, তোমার কাজের গতি খুবই স্লো ছিল, সেই জন্য তোমার সামনের সময়টাকে কেটে নেওয়া হয়েছে, পরীক্ষা প্রশ্ন। এই জন্য বলা হয়েছে তোমার ডিসকাস বিহেভিয়ার। ডিসকাস বিহেভিয়ার মানে যে তুমি সঠিকভাবে কাজটা করোনি, তুমি স্লো কাজটা করেছো, সেই জন্য তোমার টিফিন টাইমের যে ব্রেক টাইমের যে টাইমটা ছিল সেটাকে কেটে নেওয়া হয়েছে, মানে রিমুভ করে দেওয়া হয়েছে। কিসের কারণে? কারণ তোমার স্লো বিহেভিয়ারের জন্য। বোঝা গেল? তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে কি নেগেটিভ পানিশমেন্ট। ওকে, নেগেটিভ পানিশমেন্ট হবে এখানে আমাদের সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটির কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? ভালো করে প্রশ্ন দেখবে, অনেক ইউটিউবার কিন্তু প্রশ্নের আনসার অনেকে ভুল দিয়েছে, আমি সঠিক বলে দিচ্ছি, ভালো করে শোনো। বলছে দ্বারা দেখো প্রথম শ্রেণীর ক্লাসের ছাত্রছাত্রী, ঠিক আছে, তাদেরকে তুমি যখন গল্প বলবে, তোমার গল্প বলার মধ্যে যেন একটা মাধুর্য থাকে, তোমার গল্প বলার মধ্যে কি থাকবে, মানে অভিনয় থাকবে। জিনিসটা বুঝতে পেরেছো? তোমার স্বরের আদান প্রদান থাকবে। কিভাবে পড়াবে? যে একটা জঙ্গলে একটা বাঘ ছিল, সেই বাঘটা হুম করে চিৎকার করতো, মানে বাচ্চারা জানো তো একদম হতভম্ব হয়ে শুনবে তোমার গল্পটা। মানে তোমার স্বরের ওঠানামা করতে হবে, তোমার যে স্বরের যে মডিউলেশনটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে, আর তোমার যে অঙ্গভঙ্গি সেটা একদম ভয়ঙ্কর রূপ দেখাতে হবে। যখন তুমি বাঘের কথা বলছো, তুমি একদম চোখ মুখগুলো বাঘের মতো করার চেষ্টা করবে, তোমার যে আওয়াজটা সেটা বাঘের মতো হুম করার চেষ্টা করবে, তবেই তো বাচ্চারা ইন্টারেস্টিং পাবে গল্প শুনতে। না তুমি গেলে একটা বাঘের ছবি এঁকে দিলে হয়ে গেল, এটা কি ঠিক? কখনোই ঠিক নয়। 100% এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার সি। ঠিক আছে, 100% আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি 100% কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, অর্থাৎ গলার স্বরের সঞ্চারণ, নিয়ন্ত্রণ এবং অঙ্গভঙ্গি করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন নাম্বার সি হবে এটা আমাদের কারেক্ট 100%। ওকে, অপশন সি কারেক্ট। তারপর দেখো নির্মিতিবাদ। নির্মিতিবাদে কি দিয়েছে? যে নির্মিতিবাদ দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত বা সঠিক নয়? পরীক্ষামূলক কাজের জন্য আবিষ্কার করা, দলগত শিখনের সহযোগিতা, কোনো নৈব্যক্তিক ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করা। অপশন নাম্বার ডি বলছে মুখস্থ করা। দেখো পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন তোমাদেরকে কিওয়ার্ড লিখে দিয়েছিলাম, ভালো করে দেখো। প্রথমে বলছে কি এনকারেজ করা বা এঙ্গেজমেন্ট করা, ঠিক আছে, ডিসকভার করা। 2 নম্বর হচ্ছে কোঅপারেশন করা। 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বর বলছে কি অ্যাকনোলেজ মাল্টিপল পার্সপেক্টিভ অফ দ্য অবজেক্ট। আর অপশন নাম্বার ডি বলছে মেমোরি বা মেমোরাইজিং মানে মুখস্থ করা। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি মেমোরাইজিং। চলো দেখিয়ে দিই প্রমাণটা তোমাদের। দেখো তোমাদেরকে বলেছিলাম পজিটিভ কিওয়ার্ড আছে, পজিটিভ কিওয়ার্ডের মধ্যে চলো, এখানে বলছে দেখো পার্টিসিপেশন, অপশানে ছিল পার্টিসিপেশন। তারপর কী ছিল দেখো, এখানে তোমরা যদি নিচের দিকে চলে আসো আরও কী ছিল দেখে নাও, এখানে ছিল দেখো এনকারেজমেন্ট পেয়েছো, তারপরে ইংগেজ, এগুলো সবই কিন্তু ছিল অপশানে। এবার যেটা কিন্তু নেগেটিভ ছিল, সে নেগেটিভটা কি দেখো, নেগেটিভ ওয়ার্ডের দিকে যদি চলে যাও তোমরা দেখতে পাবে প্রথম দিকেই, তোমরা এখানে দেখো ভালো করে দেখো, রিমেম্বারিং বা মেমোরাইজেশন। আমি কথাটা বারবার বুঝিয়ে দিচ্ছি, রোট মানে কি মুখস্থ করা, রিমেম্বারিং মানে মুখস্থ করা, ক্র্যামিং মানে কি মুখস্থ করা। অর্থাৎ রোট, রিমেম্বারিং বা ক্র্যামিং এই শব্দগুলো যদি থাকে তাহলে প্রশ্নটা যদি নেগেটিভমূলক হয় তাহলে সেটাই আমাদের আনসার হবে। মিলেছে? একদম সঠিকভাবে মিলে গেছে। তাহলে আমি তো এগুলো ক্লাসে তোমাদের সব কিছু বলে দিই, মুখস্থ করা কিন্তু কোনোদিনও আনসার হবে না, এটা বলে দিই তো। তাহলে এখানে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কারেক্ট আনসারটা করতে পারতে। ওকে চলো, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো। তারপর দেখো 5B মডেল। 5B মডেলটা অনেকটা টাফ ছিল, সত্যি টাফ ছিল, কিন্তু যা করিয়েছিলাম পারতে। বলছে ইংগেজমেন্ট মানে কি? যেটাকে বলছে নিযুক্ত করা।
এবার যদি অপশানে চলে আসো, এখানে আমাদের অপশান নাম্বার কি হবে দেখো, বলছে শিক্ষার্থীর আগ্রহকে উৎসাহিত করা জন্য মনোযোগ আকর্ষণ করি এবং কার্যক্রমের অবতরণ করা। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ইন্টারেস্টকে জাগিয়ে তুলতে হবে। আমি যখন ক্লাস করি তখন ইংলিশ টার্মগুলো বারবার বলি, অর্থাৎ এঙ্গেজমেন্ট মানে কি, শিক্ষার্থীদেরকে পার্টিসিপেট করানো এবং তাদের মধ্যে ইন্টারেস্টকে জাগিয়ে তোলা। দেখো আমি যখন ক্লাসগুলো দিয়েছিলাম তখন সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে কি বলছে, নিয়োজিত করা বা ইংগেজ করা আছে, নিয়োজিত করা বা ইংগেজ করা এই বিষয়টি যদি নিচের দিকে চলে আসো, নিচের পয়েন্টটা, তাহলে কিন্তু এখানে ক্লিয়ারভাবে লেখা আছে। কি লেখা আছে, যে শিক্ষার্থীদের এই ধরনের কার্যবলীতে অংশগ্রহণ করতে যথেষ্ট উদ্দীপিত হওয়া দরকার। এই জন্য শিক্ষার্থীদের মনোযোগ বা আকর্ষণ মানে শিক্ষার্থীদের ইন্টারেস্টকে কী করতে হবে, জাগিয়ে তুলতে হবে। শিক্ষণ কার্যবলীতে প্রেরণার সঞ্চার করতে হবে, যাতে শিক্ষার্থীরা কোনো একটা জিনিসে পার্টিসিপেট করে, তার জন্য শিক্ষার্থীদের মধ্যে ইন্টারেস্টকে জাগিয়ে তুলতে হবে, যেটা কিন্তু অপশানে কিন্তু ছিল। দেখো অপশানটা এবার দেখো, এই যে এঙ্গেজমেন্ট অপশন নাম্বার 3 দেখো, অ্যাটেন্ডিং গ্র্যাবিং অ্যাক্টিভিটি টু এনকারেজ হচ্ছে লার্নার ইন্টারেস্ট আছে, শিক্ষার্থীদের মধ্যে তোমাকে ইন্টারেস্টটাকে তুলে ধরতে হবে। তাহলে এখানে আমরা কিন্তু 3 পাবো। বাকি যদি অপশানগুলো আমরা দেখি, দেখো অটোমেটিক্যালি 1 বাদ চলে যাবে, বি বাদ চলে যাবে, অপশান নাম্বার এই দুটো থেকে যাচ্ছে। এবার এই দুটো আমরা কীভাবে এলিমিনেট করব, এর জন্য আরেকটু আমাদেরকে পড়তে হবে। এবার চলে আসি কি, বি নাম্বার, বি এরটা তো 2 আছে, তাহলে 2 নাম্বারটা আমি কিন্তু দেখবো না। তাহলে বি এরটা যদি 2 নাম্বার হয়, আমি চোখ বন্ধ করে মিলিয়ে দিলাম। এ হলো কি, এ হলো আমাদের 3, বি হলো আমাদের কত, বি হলো আমাদের 2, মিলে গেছে। এবার থাকলো আমাদের সি ডি থাকলো, তাই তো, সি ডিটাকে মিলাতে হবে। সি এবং ডি কোনটা হবে দেখে নাও। দেখো এখানে লাস্টের পয়েন্টটা কি আছে, লাস্টে আছে কি সম্প্রসারণ, বা যেটাকে বলছে কি ইলাবোরেশন। দেখো ইলাবোরেশনটা কি হবে, অপশন নাম্বার এতে চলে যাবে। কেন যাবে দেখো, বলছে শিক্ষার্থী বিষয় অনুসন্ধান করে এবং সংযোগ স্থাপন করে, বাস্তব ক্ষেত্রে ধারণার প্রয়োগ করে। বলছে দ্য লার্নার্স ডেভেলপ ডিয়ার ইনটু দ্য টপিক অ্যান্ড মেক এ কানেকশন বা রিলেশন তৈরি করে, যে বিষয়টার সঙ্গে বা টপিকটার সঙ্গে বাস্তবের কি করে, একটা সম্পর্ক তৈরি করে। কোথায়, ইলাবোরেশন স্টেজে। এবার দেখো নোটসে চলে আসো, তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। দেখো এখানে বলছে বিশদ বিবরণের ক্ষেত্রে বিশদভাবে বর্ণনা দানের এই পর্যায়ে শিক্ষার্থীরা তাদের জানা বিভিন্ন ধারণাগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে। মানে কি, অর্থাৎ তারা একটা কানেকশন তৈরি করতে পারছে, তারা একটা সম্পর্ক তৈরি করতে পারছে, তারা একটা রিলেশন তৈরি করতে পারছে। এটা কিন্তু বারবার বলা হয় কোথায়, বিশদ বর্ণনা করার ক্ষেত্রে। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম অপশন 4টাও কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু অপশন নাম্বার যেটা ডি রয়েছিল, সেটা ডিটা কিন্তু আমাদের কী হবে, অপশন নাম্বার এ হয়ে যাবে। তাই এখানে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার সি। ওকে, এইভাবে তোমাকে অপশন এলিমিনেট করে কিন্তু আনসারগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এর জন্য কিন্তু ডিটেলসে তোমাদের ক্লাস করতে হবে, পিডিএফ পড়ে কখনো বুঝতে পারবে না। এই জন্য বলছি আমাদের ব্যাচ কিন্তু 1 জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, 1 জানুয়ারি থেকে শুরু হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নাও। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা ক্লাস করতে পারবে। শুধুমাত্র মান্থলি ফিজ রয়েছে তোমাদের 85 টাকা তোমাদের ফিজ রয়েছে মাসে, অর্থাৎ তোমাদের 1 বছরে টোটাল তোমাদের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। তো মাত্র 1000 টাকার বিনিময়ে কিন্তু তোমরা প্রাইমারি টেটকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। দেরি করো না, ক্লাসগুলো প্রথম থেকেই করো। রেগুলার লাইভ ক্লাস হবে, ক্লাসে জয়েন করবে, তোমাদের প্রিপারেশন বেস্ট হবে। পিডিএফ পড়ে বা 2 মাস পড়ে টেট পাস করা সত্যি আর সম্ভব নয়, কারণ প্রশ্নের লেভেল কিন্তু অনেক দিন বেড়ে যাচ্ছে। চলো এবার দেখো ব্লুম ট্যাক্সোনমির ওপরে দিয়েছে, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ, দেখতে বড় কিন্তু অনেকটাই সহজ। দেখো কি বলছে, ব্লুম ট্যাক্সোনমি সম্পর্কে কোনটি সত্য। বলছে এটি নিম্নক্রম চিন্তন থেকে উচ্চক্রমের দিকে যায়। একদম কারেক্ট, কারণ ব্লুম ট্যাক্সোনমিতে এরকম ছিল, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগে। তাহলে এইভাবে ওপর দিকে চলে যাচ্ছে, নিম্নক্রম থেকে উচ্চক্রম দিকে যাচ্ছে, এটা একদম কারেক্ট। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। অপশন বি বলছে ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তরটি হলো সৃষ্টি করা, এটা তো ভুল। সর্বনিম্ন স্তরটিকে সৃষ্টি করা ছিল, একদম না। দেখো এই ছবিটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে ব্লুম ট্যাক্সোনমি নোটসটা তোমাদেরকে দিয়েছিলাম, দেখো ভালো করে, এই যে ব্লুম ট্যাক্সোনমি নোটসটা তোমাদেরকে দিয়েছিলাম, সর্বনিম্নে কে ছিল, সবার নিচে ছিল কি নলেজ আছে, সবার নলেজ ছিল, আর ইভ্যালুয়েশন ছিল সবার ওপরে। ওকে, তাহলে এখানে কিন্তু ভুল হয়ে গেল আমাদের অপশন বি নাম্বারটা, তাই কি না, এটা কিন্তু আমাদের ভুল হয়ে গেল।
তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি কিন্তু ভুল হয়ে গেল। অপশন নাম্বার সি বলছে দেখো অ্যানালাইসিং কি, যে বিশ্লেষণ হলো ব্লুমের শ্রেণীবিন্যাসের একটি উচ্চক্রমের চিন্তন ক্ষমতা যা তথ্যকে অংশে বিভক্ত করে। বিশ্লেষণ মানে কি? বিভক্ত করা। দেখো এটা একদম কারেক্ট, আমি লিখেও দিয়েছি তোমাদের এখানে। দেখো বিশ্লেষণ করা, এখানে সমগ্র অংশটিকে ছোট ছোট অংশে ভেঙে নেওয়া, এখানে কোনো একটা জিনিসের ছোট ছোট অংশের মধ্যে দিয়ে সম্পর্ক তৈরি করা। অর্থাৎ আমি বলেছিলাম না যে একটা বড় বাড়িকে ছোট ছোট অংশে ভেঙে ফেলাকে কি বলছে? বিশ্লেষণ করা, তাই না? এটা কিন্তু তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম, যেটা কিন্তু অপশানে ছিল, এটাও কারেক্ট। দেখো তাহলে এখানে কি বলছে? যে বিশ্লেষণ করা, এই যে বিশ্লেষণ করা মানে কি? ছোট ছোট অংশে বিভক্ত করা, একদম কারেক্ট। আবার দেখো অপশন নাম্বার 4 কি বলছে? অপশন নাম্বার 4 বলছে এটি শিক্ষার্থীদের মুখস্থ করা। মানে আমি তো বারবার বলেছি মুখস্থ করা অপশানে থাকলে কেটে দেবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। সবগুলোই তো নোটসের মধ্যে থেকে কমন এসছে। কোন প্রশ্নটা বাইরে থেকে এসছে বলো তো? সবই এসছে, কিন্তু তোমরা ক্লাসগুলো ঠিকঠাক করে করোনি, সেই জন্য আজকে তোমাদের এই অবস্থা। ক্লাসগুলো ভালো করে করো। তারপর দেখো, তারপরে বলছে কি ম্যাসলোর চাহিদা উচ্চক্রমিক পর্যায় তথ্যে আত্মপ্রতিষ্ঠার চাহিদা প্রতিপন্ন কোনটি? যেটা আমাদের অ্যাচিভমেন্ট, ভালো করে বোঝো, যেটা আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন কোনটা? একদম সবার ওপরে রয়েছে। বাহ্যিক প্রেরণা, পুরস্কার বা শাস্তি, বুদ্ধি এবং সাফল্যের চাহিদা। কি হবে? ইজিলি একদম কারেক্ট, এটা হবে আমাদের সাফল্যের চাহিদা। কারণ দেখো এখানে বলেছিলাম কি আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ব্যক্তিগত চাহিদার মধ্যে ওপর একটি উল্লেখযোগ্য চাহিদা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা, যা ম্যাসলোর চাহিদার পিরামিডের সবার উপরে রয়েছে। যদি তুমি এই ছবিটা দেখো ভালো করে, এই ছবিটা যখন আমি ক্লাস করিয়েছিলাম তখন সুন্দর করে বলেছিলাম যে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বা আত্মতৃপ্তির চাহিদা, অর্থাৎ অ্যাচিভমেন্ট মানে কি? ইংরেজিতে বলা হয় অ্যাচিভমেন্ট, বাংলাতে বলা হয় কি? আত্মতৃপ্তি। তাহলে আত্মতৃপ্তির চাহিদা কোনটা? সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ঠিক আছে? অর্থাৎ আত্মউপলব্ধিকে ইংরেজিতে বলা হয় কি? সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আমি ক্লাস করার সময় বারবার বলেছিলাম, কিন্তু পিডিএফ যারা পড়েছো তারা বুঝতে পারোনি। তাহলে এখানে হবে কি আনসার? অপশন নাম্বার এটা একদম ডাইরেক্ট আনসার, সেম টু সেম প্রশ্ন পরীক্ষা এসছে। ক্লাস যখন করাই, ক্লাসগুলো একটু মন দিয়ে করলে সবই পারবে। চলো নেক্সট দেখো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি পেলাম? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, খুব সুন্দর প্রশ্ন, এটাও তোমাদের করিয়েছি। কোনটা করায়নি তোমরা বলতে পারবে না, এটাও আমি করেছি। দেখো ভালো করে, এখানে বলছে স্মৃতির স্তর, ঠিক আছে? এটা যখন আমি তোমাদেরকে মধ্যপ্রদেশের কোশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম তখন করিয়েছিলাম। দেখো আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো। বলছে স্মৃতির স্তর, যেটাকে বলছে কি মেমোরি লেভেল, আর এটা হচ্ছে কি বা মেমোরাইজিং লেভেল, এটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আর এটাকে বলছে কি রিফ্লেক্টিং লেভেল, ঠিক আছে? আত্মশিখরের মূল্যায়ন, তথ্যের পুনরুদ্রেক বা পুনরুৎপাদন মূল্যায়ন, আর কার্যকরণ সম্পর্কের প্রতিষ্ঠা করা। ওকে, দেখো এই প্রশ্নটা দেখো, তারপরের কোশ্চেনটা দেখো, এটাও তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। বলছে কি স্মৃতির যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, একটা হচ্ছে কি স্মৃতির মানে মেমোরি লেভেল, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, একটা রিফ্লেক্ট লেভেল। তো তোমরা বলতে পারো এটা আমাদেরকে কবে নোটস দেওয়া হয়েছিল? দেখো তোমরা কিন্তু ভালো করে পড়ো না, সেই জন্য তোমরা বুঝতে পারো নি। দেখো আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি গ্রুপে। দেখো তোমরা যদি সঠিকভাবে গ্রুপ ফলো করতে, দেখো 3 ডিসেম্বর আছে, 3 ডিসেম্বর তোমাদেরকে একটা নোটস দিয়েছিলাম যে কার্যকরীভাবে শিক্ষাদানের 3টে স্তর, একটা স্মৃতির স্তর যেটাকে বলছে মেমোরি লেভেল, একটা বোঝার স্তর যেটাকে বলছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আর এটা হচ্ছে কি প্রতিফলন স্তর যেটাকে বলছে রিফ্লেক্টিং লেভেল। সব কিছু তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, আমি কোনো কিছু মিথ্যা বলি না। দেখো এটা দিয়েছিলাম কবে? দিয়েছিলাম তোমাদের 3 ডিসেম্বর, এমসিকিউ করিয়েছিলাম তখন, কিন্তু এটা তোমাদের ডিটেলসে আমি লিখে দিয়েছিলাম। ওকে, সব কিছু আমার করানোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে। আরও দেখিয়ে দিই তোমাদের, দেখো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কোনটা হবে? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। কারণটা কি? এই যে স্মৃতিটা কিসের সঙ্গে যুক্ত? মুখস্থ করা, কোনো কিছু মনে করা, এটার সঙ্গে যুক্ত। আর এটা কি বোধগম্যতার স্তর, মানে আন্ডারস্ট্যান্ডিং। যখন আমি কোনো একটা জিনিস বুঝতে পারবো তখন আমি কি করব? সেটার সম্পর্কে আমি একটা সম্পর্ক তৈরি করতে পারবো, অর্থাৎ অপশন নাম্বার 2। আর প্রতিফলন মানে কি? রিফ্লেক্ট করা, অর্থাৎ নিজেকে আমি মূল্যায়ন করতে পারবো, অর্থাৎ কোনো কিছুকে আমি প্রবলেমকে সমাধান করতে পারবো। তাই এইটা হবে আমাদের কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। সবই কিন্তু কমন কোশ্চেন ছিল, কোনো কিছু দেখলাম না আনকমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার চলে আসি 15 নম্বরটা। 15 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, কোহেলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করে। বিমূর্ত মানে কি? এখানে দেখো বলছে অ্যাকর্ডিং টু কোহেলবার্গ দ্য লেভেল অফ মোরাল ডেভেলপমেন্ট ইন হুইচ ইন্ডিভিজুয়াল জাজ
ইন্ডিভিজুয়াল জাজ কিছু কি মোরালিটি ইন দ্য টার্ম অফ অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপাল, বলছে কি প্রি কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, কনভেনশনাল এবং বোথ কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল, যেটাকে বলছে কি প্রাক প্রথাগত, প্রথাগত, উত্তর প্রথাগত। স্বাভাবিক কথা, কারণ আমরা জানি যে প্রথাগত কোনটা হবে, যেটা প্রাথমিক অবস্থা রয়েছে, আর উত্তর প্রথাগত হচ্ছে সব থেকে লাস্ট পর্যায়ে, যেটা কিন্তু আমাদের বিমূর্ত জিনিস থাকে। আমরা বিমূর্ত জিনিসকে নিয়ে কখন ভাবতে পারি, উত্তর প্রথাগত পর্যায়ে, মানে লাস্ট মুহূর্তে আমরা ভাবতে পারবো। এটাও কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম। দেখো, যখন তোমাদেরকে জিনিসটা বলেছিলাম তখন বলেছিলাম উত্তর প্রথাগত পর্যায়ে, অর্থাৎ উত্তর প্রথাগত পর্যায়ে ছেলেমেয়েরা কী করে, বিবেকের ওপর নির্ভর করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। বিবেকটা কি? বিবেকটা হচ্ছে আমরা যেটা চোখে দেখতে পাই না। বিবেক কি আমরা কখনো চোখে দেখতে পাই না, অর্থাৎ এটা হচ্ছিল আমাদেরকে বিমূর্ত। ঠিক আছে, এটাও কিন্তু আমি ক্লাস করানোর সময় এই কথাগুলো আমি কিন্তু উল্লেখ করি। সব কিছু তো পিডিএফে লেখা সম্ভব নয়, তাই ক্লাসে কিন্তু আমি যখন পড়াই তখন কিন্তু এগুলো কথাগুলো আমি বারবার বলি, যে সেই কথাগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে আসল কথা। আমি বারবার বলি যে আমার কথাগুলো শোনো মন দিয়ে, এগুলোই পরীক্ষা কাজে লাগবে। তাই এখানে পরীক্ষা এসছে যে উত্তর প্রথাগত হবে আমাদের এখানে কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশান হয়ে যাচ্ছে কি, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী পেলাম? অপশান নাম্বার সি, উত্তর প্রথাগত পর্যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার দেখো, খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নে বলছে যে শিক্ষিকা বা শিক্ষক শিক্ষণের নীতি। আমি শিক্ষণের নীতিও তোমাদের করিয়েছিলাম, ম্যাক্সিম করেছিলাম না? করেছিলাম। তো শিক্ষণ কী দিকে যায়? সাধারণ বৈশিষ্ট্য সময়ের ভিত্তিতে ধারণা গঠন, অর্থাৎ সবসময় শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে সহজ সরল জিনিসের উপর ভিত্তি করে। এটাও বলেছিলাম। প্রথমে বাগান, তারপর গাছপালা। মানে কি? এটার মানে হচ্ছে শিক্ষার্থীদেরকে সবসময় আমি সাধারণ থেকে বিশেষের দিকে যাব। পড়িয়েছি, নোটসও তোমাদের দিয়েছি। সাধারণ হচ্ছে কি বাগান, অর্থাৎ পুরো সমগ্র থেকে পার্টিকুলার, এটা শিক্ষণের নীতি। বাগানটা হচ্ছে সমগ্র, গাছ হচ্ছে একটা কোনো পার্টিকুলার জিনিস। তাই যে প্রথমে কুকুরের ছবি, তারপরে ভাল্লুকের ছবি দেখাবো, কারণ মানে সহজ থেকে জটিলের দিকে, কারণ বাচ্চারা ভাল্লুক দেখেনি, তাই তাদেরকে কুকুরের ছবি দেখাতে হবে, তারপর ভাল্লুকে দেখাতে হবে। এটাও কারেক্ট। কিন্তু মনুষ্যত্ব জিনিসটা আলাদা। প্রথমে তোমাকে মানুষ সম্পর্কে জানতে হবে, তারপর তো তুমি তো মনুষ্যত্ব বোঝাবে। তো এখানে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার এ। দেখো, এই প্রশ্নগুলো তো হুবহু কমন পাওয়া যায় না, যায় না। ওই যে কনসেপ্ট আমি তোমাদেরকে বলেছিলাম যে সমগ্র থেকে বিশেষের দিকে যেতে হবে, সাধারণ থেকে জটিলের দিকে যেতে হবে, এইগুলো থেকেই প্রশ্ন এসছে। ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই কিন্তু আনসারটা করতে পারবে। এখানে কিন্তু উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে, কারণ তুমি একজন টিচার হতে চলেছো, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, কত ইজি কোশ্চেন দিয়েছে, একদম হুবহু কমন। বলছে ব্রুনারের তথ্য অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিক্ষণের স্তরটি সাজাও। মানে ব্রুনারের স্তরগুলি কি কি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমি। দেখো, এখানে ব্রুনার কিন্তু তিনটে স্তরের কথা বলেছেন। বলছে তিনি তিনটি স্তরের কথা বলেছেন। কি কি স্তর দেখো তোমাদেরকে দিয়েছিলাম। প্রথমটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ স্টেজ আছে, দ্বিতীয়টি অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে কি আইকনিক স্টেজ, আর 3 নম্বরটা কি ছিল সিম্বলিক স্টেজ। অর্থাৎ পরপর তিনটি বৈশিষ্ট্য আমি দিয়েছিলাম। কি একটা ছিল কি ইনঅ্যাক্টিভ, তারপর হচ্ছে কি আইকনিক, আর 3 নম্বরটা ছিল সিম্বলিক। সবই তো পরীক্ষা এসছে, কোনটা আসেনি? তাহলে এখানে কি ছিল আমাদের কি ইনঅ্যাক্টিভ, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ইনঅ্যাক্টিভ, তারপর হচ্ছে কি মূর্ত, তারপর হচ্ছে কি সাংকেতিক, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ওকে, তারপরে কোশ্চেনটা তো খুবই ইজি দিয়েছিল, বৃদ্ধি বিকাশ থেকে। বলছে ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকমের হয়। এটা কি ঠিক? কখনো ঠিক নয়। দেখো এখানে ইংলিশটা দেখো, বলছে যে ডেভেলপমেন্ট মাইলস্টোন আর ফিক্সড অ্যান্ড আইডেন্টিক্যাল ফর ওয়াল। ভালো করে বোঝো তো, ডেভেলপমেন্ট মাইলস্টোন কি সবার ক্ষেত্রে এক? কখনো এক নয়। ডেভেলপমেন্ট মাইলস্টোন বলতে কি বোঝায়? যে 2 বছর বয়সে একটা শিশু গান করতে পারে, 2 বছর একটা বয়সে শিশু কী করতে পারে? যে 100টা কথা বলতে পারে। তাহলে প্রত্যেকটা শিশুই কি 2 বছর বয়সে 100টা করেই কথা বলবে? কখনো না। কেউ 1.5 বছরও পারতে পারে, কেউ 2.5 বছরে পারতে পারে। তাহলে তাদের মাইলস্টোন কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। তাহলে অপশন এ বাদ চলে গেল। অপশন বি বলছে বৃদ্ধি বংশগতি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এটা তোমরা প্রত্যেকে জানো এবং আমি ক্লাসেও এটা করিয়েছি। জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন। এটাও সঠিক। বিকাশ একমাত্র বংশগতি না, বিকাশটা কি? বিকাশ হচ্ছে বংশগতি পরিবেশ। তাহলে সবগুলোই পড়িয়েছি তোমাদের। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন বি হচ্ছে এটা আমাদের একদম সঠিক। তারপরে কোশ্চেনে দেখো, তারপরে কোশ্চেনে কী হবে আনসার, একদম ভালো করে দেখবে। এখানে বলছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সোললি। এই সোললি কথাটির মানে হচ্ছে অনলি। বোঝা গেল?
solely কথাটি মানে হচ্ছে অনলি, আমি কি বলেছিলাম অনলি থাকলে কখনোই আনসার হবে না। solely মানে সম্পূর্ণরূপে, অনলি মানে সম্পূর্ণরূপে, মানে কোনো একটা জিনিসের উপর ভিত্তি করে। তাহলে এখানে দেখো, এখানে বলছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন solely ফোকাস অন একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যান্ড এক্সামিনেশন। তাহলে বলো তো সিসি যেটাকে বলছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, ওটা কি শুধুমাত্র আমাদের রেজাল্ট বা একাডেমিক জিনিসের উপরে মানে ফোকাস করে? না, এটা তোমার বিহেভিয়ার, তোমার কালচার, তোমার আচার আচরণ সব কিছুর উপর ফোকাস করে। তাই এখানে আমাদের অপশন এটা কিন্তু ভুল, এটা একদম ভুল, বোঝা গেল? অপশন বি বলছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন বা ধারাবাহিক বা সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয় অন্তর্ভুক্ত করা হয়। মানে কি বলছে, কন্টিনিউয়াস কিন্তু ইনকর্পোরেট বোথ ফর্মেটিভ এবং সামেটিভ অ্যাসেসমেন্ট টু প্রোভাইড কম্প্রিহেনসিভ ভিউ অফ দ্য স্টুডেন্ট ওভারঅল ডেভেলপমেন্ট। জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে এটার ঠিক বিপরীত এটা, এটার যদি এটা বিপরীত হয় তাহলে এটা সত্য, এটা সত্য কি কখনো হতে পারে? বলো পারে কি পারে না? তো অপশন এ ভুল, অপশন নাম্বার এটা হচ্ছে কারেক্ট। মানে দেখো অপশন নাম্বার ডি এ চলে আসো। অপশন নাম্বার ডি এ বলছে কি যে এ হলো মিথ্যা, বি হলো সত্য। একদম 100% কারেক্ট আনসার, 100%। যার সঠিক হতে সে 1 নম্বর পেয়েছো, অপশন ডি। তারপর দেখো বলছে ইংরেজি গদ্য উচ্চারণ পড়াবার সময় শিক্ষিকা বা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্তকরণ করে। অর্থাৎ বুঝতে পারছো, তার মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলছে। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্টকে কি বলা হয়? অ্যাসেসমেন্ট ফর, মানে কি লার্নিং ফর অ্যাসেসমেন্ট। তোমরা প্রত্যেকে জানো যে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট। এই প্রশ্নটা আমি বারবার করিয়েছি, অপশন নাম্বার বি হবে কারেক্ট। অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে কোর্স চলাকালীন যে মূল্যায়ন করা হয় তাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলা হয়। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্টকে কী বলা হয়? শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট বলা হয়। অপশন বি হচ্ছে কারেক্ট। দেখো তোমাদের যখন নোটস প্রোভাইড করেছিলাম, দেখো আমি এমনকি তোমাদের পিডিএফ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস করার জন্য লিঙ্কও দিয়ে দিই। জাস্ট এই বাটনটিতে ক্লিক করে তোমরা ক্লাসটাও করতে পারবে, কিন্তু তোমরা কেউ ক্লাস করতে না। দেখো এখানে সুন্দর করে লিখিয়ে দিয়েছি আমি, শুধুমাত্র লিখেও দিইনি, আমি বলেও দিয়েছিলাম যে এই অ্যাসেসমেন্ট হচ্ছে কর্ম চলাকালীন অ্যাসেসমেন্ট। অর্থাৎ শিক্ষার্থীদের ভুল ত্রুটিগুলোকে দূর করার জন্য এই অ্যাসেসমেন্টটি করা হয়, যেটাকে আমরা বলি কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ওকে, দেখো সবগুলোই তো। এবার 17টা কোশ্চেন করলাম, 17টা কোশ্চেন তো কমন এসছে, আসেনি? পাস করা যেত, আসলে তোমরা ঠিকঠাক করে পড়োনি, তাই তোমরা কিন্তু বলছো যে ভালো পরীক্ষা হয়নি। সবই কিন্তু ঠিকঠাক এসেছিলো। দেখো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন বলছে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো কি? অর্থাৎ অনুশিক্ষণ মানে কি? মাইক্রো টিচিংয়ের অবজেক্টিভ কি? বলছে গিভ অ্যান আইডিয়া অফ দ্য টিচিং স্কিল, টু গিভ দ্য কনসেপ্ট অফ দ্য হচ্ছে কি রিপিটেড টিচিং। অপশন নাম্বার সি টু মাস্টার দ্য সাবজেক্ট টিচিং, টু ইন্টিগ্রেট দ্য স্কিল অফ দ্য টিচিং। আমি কি বলেছিলাম তোমাদের ইন্টিগ্রেট কথাটা যদি কোনো অপশানে থাকে সেটা কিন্তু চোখ কান বন্ধ করে আনসার করে দেবে। তুমি জানো না তবুও আনসার করতে পারবে কি ইন্টিগ্রেট অপশানে থাকলে সেটা কিন্তু চোখ কান বন্ধ করে আনসার করে দেবে, আমি বলেছিলাম। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। দেখো আমি কোনো কিছু মিথ্যা বলছি না। দেখো পজিটিভ কিওয়ার্ড আছে, সেকেন্ড অপশন, থার্ড অপশন আছে ইন্টিগ্রেট আছে। আমি বারবার বললাম যে ইন্টিগ্রেট যদি কোনো অপশানে থাকে চোখ কান বন্ধ করে আনসার করে দেবে। তাহলে এগুলো কি ভাবতে হয়? ইজিলি পারা যায়। দেখো সব কিছু তোমাদের আমি দিয়েছিলাম, ইন্টিগ্রেট যদি কোনো অপশানে থাকে ইজিলি তোমরা চোখ কান বন্ধ করে আনসার করে দেবে, একদম 1 নম্বর পেয়ে গেলে। কিছু পড়ার তো দরকার নেই, শর্টকাট ট্রিক্স। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন বলছে সক্রিয় চিন্তন স্তরে শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে। মানে এখানে সক্রিয় চিন্তনের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে ইংলিশে। দেখো বলছে দ্য রিলিভেন্ট কোশ্চেন রিফ্লেক্টিভ লেভেল। দেখো এটাও কিন্তু তোমাদের পড়েছিলাম, রিফ্লেক্টিভ লেভেলটা পড়ে নাও তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। দেখো তোমাদেরকে এই নোটসটা আমি দিয়েছিলাম 3 ডিসেম্বর। দেখো নিচেরটা আছে রিফ্লেক্টিং লেভেল, এটা যে রিফ্লেক্টিভ লেভেল বা প্রতিফলন স্তর আছে, বলছে এটি শিক্ষার্থীদের পক্ষে চিন্তাশীলতার সর্বোচ্চ স্তর। যেখানে শিক্ষার্থীরা চিন্তা করতে পারবে, ভাবতে পারবে, সেটাকে বলছে রিফ্লেক্টিভ স্তর। এটি সমস্যা বোঝার বৈজ্ঞানিক পদ্ধতির সাথে জড়িত। এটি একটি কঠিন সমস্যার সমাধান খুঁজতে বা সমস্যা সমাধান পদ্ধতি ব্যবহার করে। শিক্ষার এই স্তরটি সাধারণ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। বোঝা গেল? এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার একটা উচ্চ পর্যায়ের একটা স্তর। আর এই যে যেটা রয়েছে বোঝার বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এই স্তরটি অধ্যয়ন করা বিষয়ের অর্থ বোঝায়, গ্রহণের ওপর দৃষ্টিভঙ্গি করে, এতে জটিল বিষয়গুলোকে ধাপে ধাপে যুক্তি অনুসারে সাজায়। এটা লিখে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে এর উপরে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো এবার প্রশ্নটা দেখো তাহলে পারবে। দেখো
এখানে কি প্রশ্নটা বলছে দেখো, বলছে বিড়াল ও ইঁদুরের মধ্যে পার্থক্য বলো। এখানে কি পার্থক্য যখন আমি বলবো এটা কি আমাকে ভাবতে হবে? ভাবতে হবে না, কারণ বিড়াল এবং ইঁদুর আমি কিন্তু দুটোই দেখেছি, তাই এখানে কিন্তু অপশন এ হবে না। ইংরেজিতে কাম এর অতীতকাল বলো। এটা হচ্ছে কি, এটা মেমোরি, মানে তোমার মুখস্থ করেছো তুমি এটা বলবে, এটা হবে না। আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, এটা হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আর যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? তাহলে তোমাকে এখানে ভাবতে হবে, যদি হতো, ভাবো তো যদি এরকম হতো তুমি কি করতে বলো তো, মানে কি তোমাকে এবার ভাবতে হবে, জিনিসটা বুঝতে পেরেছো? অর্থাৎ তোমাকে কল্পনা করতে হবে, ইমাজিন করতে হবে, তার মানেটা কি? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, বুঝতে পেরেছো? অর্থাৎ রিফ্লেক্টিংটা কোথায় আসছে? অপশন নাম্বার ডি আসছে। তাহলে একই মানে টপিক থেকে প্রশ্ন তো এসেছে, আমি যে সবই করিয়েছি তোমাদের, কোনটা করায়নি বলো? তারপর দেখো কোশ্চিনটা খুবই ইজি কোশ্চিন এসছে, বলছে দেখো ভালো করে, এটা কি হবে? অপশন নাম্বার সি হবে। আমরা দেখে নিই কীভাবে করবো আমরা এটা এখানে কি বলছে দেখো, যে এটা কি রয়েছে দেখো, এটা রয়েছে কি আত্মশ্রদ্ধার চাহিদা, যেটাকে ইংরেজিতে কি বলছে দেখো, ইংরেজি দেখবে, আমি বলেছিলাম ইংলিশ দেখতে। প্রথমে আমি অত কিছু বুঝি না, বলেছিলাম কি বিলঙ্গিং নিডস। বিলঙ্গিং মানে কি? সম্পর্ক তৈরি করা, রিলেশন তৈরি করা, যেটা কিসের মধ্যে রয়েছে দেখো, রিলেশনশিপ আছে। তাহলে ডি যদি দুই হয় মানে চলে আসো, ডি হবে 2, আমাদের ডি হবে কি হবে 2, ডি 2-এ চলে আসো। দেখো ডি হবে 2 বলেছি, এই 4 আছে, ভুল হয়ে গেল, এটাই 1 আছে, ভুল হয়ে গেল, অপশন নাম্বার ডি ভুল আছে। শুধুমাত্র এক দেখো, একটা প্রশ্ন একটা অপশনকে আমি দেখলেই কিন্তু আনসার করতে পারবো, বোঝা গেল? সবই কিন্তু আমি করে দিয়েছিলাম, সব নোটসে তোমাদের দিয়েছি। চলো নেক্সট দেখো, কম্পিউটার সাক্ষাৎকার বা কম্পিউটার সহযোগে শিখনকে আমরা কি বলি? অ্যাসোসিয়েটিভ লার্নিং বলি। এটা তোমাদের হয়তো আমি নোটস প্রোভাইড করিনি, কিন্তু আমি তোমাদেরকে সিটের থেকে এমসিকিউ করিয়েছিলাম, আমার মনে পড়ছে, তখন কিন্তু আমি বলেছিলাম যে কম্পিউটারের মাধ্যমে যখন আমরা কোনো কিছু পড়বো সেটাকে আমরা কি বলবো? অ্যাসোসিয়েটিভ লার্নিং বলবো। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, অপশন এ। তারপর দেখো, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তা ভাবনা করতে পারে তখন তাকে বলছে কি? অভিসারী চিন্তন। ঠিক আছে, এটা কিন্তু অভিসারী চিন্তন আনসার হবে। অনেক জায়গায় তোমরা মূর্ত চিন্তন দেখতে পাবে, আমি কিন্তু মূর্ত চিন্তন বলে কিছু জানি না, এখানে হবে কি? অভিসারী চিন্তন। 95% কিন্তু অভিসারী চিন্তন আনসার হওয়ার কথা। যদি পর্ষদ কোনোভাবে কিছু করে তাহলে কিন্তু 5% মূর্ত চিন্তন করতে পারে, কিন্তু 95% হবে অভিসারী চিন্তন, যেটাকে বলছে কনভার্জেন্ট থিঙ্কিং। ওকে, কারণটা কি বোঝো? কারণ বলছে যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাকে দেওয়া হয়েছে সেই ইনফরমেশনের মধ্যে থেকে তুমি চিন্তা করছো, এর বাইরে তুমি চিন্তা করছো না, তার মানেটা কি? তার মানে হচ্ছে অভিসারী চিন্তন। অর্থাৎ যখন কোনো শিক্ষার্থী প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তা করতে পারে তখন তাকে বলছে অভিসারী চিন্তন। এখানে মূর্ত জিনিসটা আসলো কি করে? মূর্ত মানে তো কংক্রিট, মূর্ত জিনিস তো তোমাকে ধরো আমি কোনো কিছু একটা দিলাম, বলো তোমাকে ধরো কোনো একটা আমি বাক্স দিলাম, সে বাক্সটা দেখে তোমাকে চিন্তা করতে বললাম, তাহলে সেটা মূর্ত। এখানে তোমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে, তথ্য দেওয়া হয়েছে, সে তথ্যটা কি? তথ্যটা তো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত জিনিস, সেখানে মূর্ত আসলো কি করে? কখনই না। এখানে হবে কি? অভিসারী চিন্তন। আমার যতটা ধারণা, আমার আইডিয়া 95% হবে কি? অভিসারী চিন্তন। এটাও আমি তোমাদেরকে নোটসে প্রোভাইড করেছি। দেখো, সৃজনশীল শিশুর যদি চ্যাপ্টারটা খোলো সেখানে অভিসারী চিন্তন এবং অপসারী চিন্তনের ক্লাস মানে নোটস আছে তো, সব ক্লাস করেছি। তারপর দেখো বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতি ভিত্তিক ধারা বা ডেফিসিট বেস অ্যাপ্রোচ এর প্রয়োগ অনুৎসাহিত করা হয়, মানে এটাকে নেওয়া হয় না, তার কারণটা কি? ওকে, দেখো এটা কিন্তু ইজিলি পারবে। এটি শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষার্থীর দুর্বলতাকে বাদ দিয়ে রাখার সুযোগ দেয়, এটা তো কারেক্ট, অবশ্যই দেয়। অপশন নাম্বার বি, এটি শিক্ষিকা বা শিক্ষককে শিখন সামগ্রিক প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ দেয়, অবশ্যই দেয়। এটি শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষার্থীর শিখন ক্ষমতাকে বা গুরুত্ব দিতে সক্ষম করে তোলে না, এটা তো ভুল। কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকা প্রত্যেকটা শিক্ষার্থীকে গুরুত্ব দেন, প্রত্যেকটা শিক্ষার্থীকে মূল্যায়ন করে, কিন্তু এখানে আমাদের অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, বোঝা গেল? এটা কিন্তু অনেকবার তোমাদের করানো হয়েছে। নেক্সট 27 নাম্বার, এই প্রশ্নটা আমি করাইনি, আমি সত্যি কথা বলছি, এটা করাইনি, এটা আমার পড়ানোর বাইরে ছিল। দেখো এটা সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হবে 100%। এখানে কী হবে আনসার দেখে নাও, এখানে হবে তোমাদের মিলিয়ে দিই আমি তোমাদের, দেখো মিলিয়ে দিই। বলছি 2 হবে প্রথম, মানে ডেমনস্ট্রেশন হবে, তারপর হবে কি ড্রামাটিক্যাল এক্সপিরিয়েন্স হবে, তারপর হবে কি 3 নাম্বারটা আছে কি
কোয়ান্টিটিভ এক্সপিরিয়েন্স হবে, আর 4 নাম্বার হবে কি ডাইরেক্ট পারপোজফুল এক্সপিরিয়েন্স হবে। ঠিক আছে, মিলিয়ে নিলাম, মানে 2 1 3 4। প্রমাণ কি? তোমাদের তো বলবে প্রমাণ কি, এটা হবে তা। চলো দেখে দিই প্রমাণ। চলো দেখো, এটা হচ্ছে কি এডগালের যে মানে শঙ্কু ছিল, শঙ্কুর একদম ফর্মুলা। ঠিক আছে, এটা তোমাদের সত্যি পড়ানো হয়নি খো, ভাবিনি যে এগুলো দেবে, কারণ এগুলো সবই কিন্তু সেটের প্রশ্ন। এগুলো আমাদের কিন্তু ডিএলএড এর সিলেবাসে অতটা আসে না। ঠিক আছে, পরীক্ষার শিটেও আসে না, কিন্তু দিয়েছে। এবার আমরা এইগুলো পড়ে নেব। দেখো, কিছু করার নেই। দেখো, প্রথমের হচ্ছে কি ডেমনস্ট্রেশন, তারপর হচ্ছে কি ড্রামাটিলাইজ এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে কি কন্ট্রোভিয়েট এক্সপিরিয়েন্স, তারপরে ডাইরেক্ট পারপোজফুল এক্সপিরিয়েন্স। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে কি প্রথমে হবে কি ডেমনস্ট্রেশন, তারপর হচ্ছে কি ড্রামাটিলাইজ এক্সপিরিয়েন্স, কন্ট্রোভাইট এক্সপিরিয়েন্স, তারপর ডাইরেক্ট পারপোজফুল। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু পরপর সাজানো হয়েছে, পরপর। তাহলে এখানে আমাদের সঠিক আনসার আমি যেটা বললাম সেটাই হবে একদম 100% কারেক্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হবে অপশন নাম্বার 3, একবার 100% কারেক্ট। কোনো জায়গাতে কোনো রকম আমার নেই, ভুল নেই, 100% কারেক্ট। ওকে, এটা কিন্তু মেনে চলবে। চলো নেক্সট কোশ্চিন দেখো। এই 28 নাম্বার কোশ্চিন হচ্ছে একটু প্রবলেম। এই 28 নাম্বার কোশ্চিনের আনসারটা আমি বলতে পারবো না, কারণ এটা তো আমি কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবো না, কারণ এটা হচ্ছে পেডাগজিক্যাল কোশ্চিন। কী যে নেবে আনসার বলা যায় না, কারণ বলছে একই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45, দুজন পেয়েছে 90। তাহলে বলা যায় কি প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের ক্ষমতা দ্বিগুণ? অবশ্যই আমি বলতে পারি। কেন পারবো না? কারণ যখন আমরা অঙ্ক যখন করতাম তখন বলতাম না একটি কাজ 10 দিনে করে, বি একটি কাজ 20 দিনে করে, অর্থাৎ এ বি এর কার্যক্ষমতা দ্বিগুণ। আমরা অঙ্ক করেছি না, সেই হিসাবে তো আমি বলতে পারি এটা দ্বিগুণ। আবার অপশন বি বলছে প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ। এটা ভুল কথা, জ্ঞান কি দ্বিগুণ হবে? এটা ভুল কথা। তাহলে অপশন বি কিন্তু হবে না। অপশন নাম্বার সি, দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে। বলছে দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নাম্বার পেয়েছে। এটা তো ভুল, কারণ দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নাম্বার পায়নি, প্রথম জন দ্বিতীয় জনের অর্ধেক নাম্বার পেয়েছে। এটা ভুল। অপশন নাম্বার ডি বলছে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে। আমার যতটা মনে হচ্ছে, দেখো এটা তো একটা সাধারণ জিনিস বোঝাচ্ছে, আমার যতটা মনে হচ্ছে এখানে অপশন নাম্বার এ হতে পারে, কিন্তু জানি না পর্ষদ হয়তো অপশন এ বা অপশন ডি নেবে। ঠিক আছে, কী নেবে আমি জানি না, তাই এখানে আমি কিন্তু নাম্বারটা দিচ্ছি না তোমাদের। ওকে, এখানে আমার কনফিউশন রয়েছে, কিন্তু আমি যদি মনে করি সেটা হবে অপশন নাম্বার এ। বোঝা গেল? অপশন নাম্বার এ মনে হয় আমার, কিন্তু পর্ষদ কী নেবে সেটা পর্ষদের ওপরে। ক্লিয়ার? তাহলে অপশন এ বা ডি যারা করেছো তাদের কিন্তু সঠিক হতে পারে। নেক্সট দেখো, এই প্রশ্নটা তুমি অনেকবার তোমাদের অনেকবার করেছি। প্র্যাগমেটিক্স বলছে কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে কী বলা হয়? প্র্যাগমেটিক্স বলা হয়। বলো, করাইনি? অবশ্যই করিয়েছি। তাহলে প্র্যাগমেটিক্স কাকে বলা হয়? কখন আমরা কীভাবে ভাষা ব্যবহার করব সেটিকে বোঝাতে কী বলা হয়? প্র্যাগমেটিক্স বলা হয়। অপশন নাম্বার বি। দেখো তোমাদেরকে কোশ্চেনটা করিয়েছিলাম কিনা, দেখো বলছে, দেখো এই প্রশ্নটা তোমাদের করিয়েছিলাম, সিটের 2023 করিয়েছি প্র্যাকটিস। বলছে মনোজ অফ ক্লাস 5 স্পিক ইন ডিফারেন্ট ওয়ে টু হিজ টিচার টু হিজ ফ্রেন্ড অ্যান্ড অলসো টু 2 years old চাইল্ড, ইট মেক্স মনজিৎ নো। আমি যখন বলেছিলাম কি, দেখো সিচুয়েশন অনুযায়ী আছে যে সে জানে, মনোজ সে জানে হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ ইন সোশ্যাল সিচুয়েশন, যে সমাজে কখন কিভাবে কথা বলতে হয় সে কিন্তু জানে। এটাকে কি বলা হয়? প্র্যাগমেটিক্স বলা হয়। আছে, তোমাদের সবই করিয়েছি। কোন কোশ্চেনটা আমি করাইনি বলো তো? লিখেও দিয়েছি, এমনকি তোমাদেরকে লিখেও দিয়েছি। বলছে দেখো প্র্যাগমেটিক্স দ্য স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ইন দ্য ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আছে, সব কিন্তু তোমাদেরকে করেছি, কোনো কিছু কিন্তু বাদ দেয়নি। আবার দেখো একটা সিম্যান্টিক্স, এই প্রশ্নটা তোমাদের দিয়েছে, দ্য স্টাডি অফ মিনিং এসছে কোশ্চেনটা। সিম্যান্টিক এটা বাংলাতে এসছে, বাংলা পেডাগজিতে। দ্য সিম্যান্টিক হচ্ছে দ্য স্টাডি অফ মিনিং এসছে। প্রত্যেকটা প্রশ্ন কমন এসছে, আমি যেগুলো পড়িয়েছি কোনো প্রশ্ন আসেনি তা নয়। বোঝা গেছে কথাটা? এটা হচ্ছে প্র্যাগমেটিক্স। চলো নেক্সট দেখো, ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বা ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে কোনটি প্রয়োজন নয়? তাৎক্ষণিক প্রতিবার্তা, অবশ্যই ফিডব্যাক প্রয়োজন। তারপরে যে ক্রাইটেরিয়ন টেক্সট অবশ্যই দরকার, সংকেত প্রদান অবশ্যই দরকার, কিন্তু নর্ম ভিত্তিক অভিক্ষা কিন্তু প্রয়োজন না। কারণ নর্ম ভিত্তিক অভিক্ষাটা কাদের জন্য? দলগত অভিক্ষার জন্য।
ঠিক আছে। দলগত অভিজ্ঞতা মানে 10জন ছেলে মেয়ে যখন একসঙ্গে গ্রুপ ওয়াইজ পড়াশোনা করবে, তো যখন একজনকে অন্যজনের সঙ্গে তুলনা করা হবে তখন কিন্তু নর্ম ভিত্তিক অভিজ্ঞতার প্রয়োজন। এটা কিন্তু আমি হয়তো কোনো এমসিকিউ করা থেকে বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে এর উপরে নোটস প্রোভাইড করিনি। আমি ভাবিনি যে এই টপিকটার উপরে প্রশ্ন দেবে, কারণ এই টপিকগুলো থেকে কোনোবারই সিটেটে প্রশ্ন আসেনি। ঠিক আছে, কিন্তু দিয়েছে এবার বিভিন্ন টেস্ট থেকে পরীক্ষা প্রশ্ন আসেনি, কিন্তু দিয়ে দিয়েছে। তো নেক্সট বার এই ভুলগুলো হবে না, সেই ভুলগুলো সংশোধন করে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারই করানো হবে। ঠিক আছে, এখানে অপশন নাম্বার সি হচ্ছে 100% কারেক্ট আনসার। ওকে, তাহলে 30টা প্রশ্ন আমি বলে দিলাম। শুধুমাত্র আমি যে আনসারগুলো বলেছি 1 নাম্বার থেকে 2 নাম্বার এদিক ওদিক, 1 নাম্বার থেকে 2 নাম্বার এদিক ওদিক হবে। তাছাড়া আমি যেগুলো বলেছি সেখানে 28 নাম্বার একদম 100% সঠিক। ঠিক আছে, তো তোমরা এই অনুযায়ী আনসার কি মিলিয়ে নাও এবং তোমাদের কত হয়েছে আমাকে জানিয়ে দাও। ওকে, আমি সব কিছু প্রমাণ দিয়েই তোমাদেরকে পড়ালাম, দেখালাম, সেই জন্য ক্লাসটা বড় হয়েছে। আমি আস্তে আস্তে তোমাদের সবগুলোকেই প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো যে আমরা সব কিছু করিয়েছি। ওকে, 1 জানুয়ারি 2024 থেকে আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে থাকছে ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি, পুলিশ কনস্টেবল, আপার প্রাইমারি, জিএনএম, এএনএম এবং প্রাইমারি প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 1 জানুয়ারি থেকে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্র এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের নামটাকে এনরোলমেন্ট করে নাও। আগামী 1 জানুয়ারি থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। ফিজ খুবই কম। আমাদের যেহেতু কোর্সটি রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোর্স, টোটাল 12 মাস কোর্স করতে পারবে। টোটাল পেমেন্ট করতে হবে তোমাদেরকে 1000 টাকা। টোটাল পেমেন্ট হচ্ছে 1 বছরে তোমাদের 1000 টাকা মাত্র পেমেন্ট করতে হবে, খুবই কম। মান্থলি হিসাব করতে গেলে 85 টাকা করে পড়ে। ঠিক আছে, মান্থলি 85 টাকা করে, শুধুমাত্র 1 বছরে 1000 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে 4 মাসে। 4 মাসে পেমেন্ট করতে হবে 250 করে, তারপরে বাকি মাসগুলো তোমরা ফ্রিতে ক্লাস করতে পারবে। এখানে তোমরা যদি প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নাও তাহলে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। মানে শুধুমাত্র 1000 টাকা পেমেন্ট করলে কিন্তু দুটো মানে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। প্রতি মাসে 250 টাকা করে 4 বার পেমেন্ট করবে, তাহলে 1000 টাকা হয়ে গেল। আপার প্রাইমারি এবং প্রাইমারি দুটোই প্রিপারেশন নিতে পারবে। আর কম্বাইন্ডের জন্য মানে কি ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, জিএনএম, এএনএম যেটাই করতে চাও না কেন, বা তুমি যদি চাও যে সবগুলো করতে চাই, তবুও তোমার একই ফিজে হয়ে যাবে। 250 টাকা করে পেমেন্ট করতে হবে 4 মাস, অর্থাৎ 1000 টাকা, তাহলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে দুটো আমাদের কোর্স, একটা প্রাইমারি একটা কম্বাইন। প্রাইমারিতে ভর্তি হলে আপার প্রাইমারি এবং প্রাইমারি পেয়ে যাবে, আর কম্বাইনে ভর্তি হলে সমস্ত এক্সামের প্রিপারেশন পাবে শুধুমাত্র মাসে 85 টাকা করে ফিস দিয়ে। এত কম টাকায় তোমাদের সুবিধা দেওয়া হচ্ছে। দেরি না করে অবশ্যই নিজের নামটাকে এনরোলমেন্ট করে নাও। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, আমি নাম্বারটা আবার বলছি, নোট করো। নাম্বারটা হচ্ছে কি 9647300217। এখানে আমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকবেন, তারা কিন্তু তোমাদের ক্লাস করাবেন। তোমাদের ক্লাস হবে টিচমিন্ট অ্যাপে, রেগুলার ক্লাস হবে, তোমাদের লাইভ ক্লাস, তোমরা পার্টিসিপেট করবে। আর পিডিএফ তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করা হবে, যেটা তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। থ্যাংক ইউ।